শহর থেকে কিছু দূরে ছিল মধুপুর গ্রাম। এই গ্রামে ছিল নিতাই রায়ের বাড়ি। নিতাই রায়ের ছিল দুই স্ত্রী। বড় স্ত্রী শিউলি সংসারের সমস্ত কাজ যথেষ্ট দায়িত্ব সহকারে পালন করত। অন্যদিকে ছোট স্ত্রী আদুরি, সে সারাদিন নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত। এই যে আদুরি, বলি এই শীতের সকালে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, তার মধ্যে তুমি কোথায় গিয়েছিলে? ও কিছু নয় মা, ঠান্ডায় আমার যথেষ্ট অভ্যেস আছে। সকালের এই ঠান্ডা সতেজ হাওয়ায় রূপ খুব ভালো থাকে। এই যে আমার চামড়াটা খুব টান টান আর সুন্দর থাকবে, তাই একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সে নয় বুঝলাম। তবে তুমি একটু বড় বউয়ের সাথে সংসারের কাজ তো করতে পারো। বড় বউ একাই সব সামলায়। কি যে বলেন মা, সংসারের কাজ? সংসারের কাজ মানে তো রান্না করা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, এসব করলে আমার এত সুন্দর রূপটা দুদিনেই নষ্ট হয়ে যাবে। এ তো ভারী সমস্যায় পড়লাম। এক বউ সারাদিন নিজের যত্ন না নিয়ে খেটেই চলেছে সংসারের জন্য, আর এক বউ নিজের রূপচর্চা করতে গিয়ে সংসারের দিকে তাকাচ্ছেই না। বুঝলে বড় বউ, এই শীতকালে সবজির ফলন বেশ ভালোই হয়, একদম সব টাটকা শাকসবজি। তাই একটু নিজের মাঠের সবজি আর একটু শাক তুলে না এনে পারলাম না। তা তুমি ভালোই করেছো। পালং শাক তো আমাদের বাড়ির সবার খুবই প্রিয়, আর আদরিও পালং শাক খেতে বড্ড ভালোবাসে। কাল একটু ডালের বড়ি আর বেগুন দিয়ে এই পালং শাকটা রান্না করব। তা আদুরি কোথায়? আদুরি তো একটু তোমাকে হাতে হাতে সাহায্য করতে পারে। সব সময় দেখি নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে। আহা, আদুরি এখন ছেলে মানুষ, সে একটু রূপচর্চা যদি করেইছে, নিজের একটু যত্নও যদি নিয়েছে, তাতে দোষের কি? আমি তো আছি, সংসারের কাজ আমি একাই সব সামলে নেব। দেখো, যেটা তুমি ভালো বোঝো, তবে বাড়ির বউয়ের একটু সংসারের কাজকর্ম শিখে রাখা ভালো। যাই হোক, আমি এখন দোকানে চললাম। ইস ইস, আমাকে কত সুন্দর দেখতে লাগছে। যে যাই বলুক, রূপচর্চা না করে আমি থাকতে পারবো না। যাই, এবার আমি দিদির সাথে একটু গল্প করি। কিরে ছোট, এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? তুই তো জানিস, রোজ সকালে রান্না করার আগে তোর সাথে একটু গল্প না করলে আমার ভালো লাগে না। জানি গো দিদি, জানি। তোমার সাথে গল্প না করলেও আমার যে ভালো লাগে না। এই সংসারে একমাত্র তুমিই আছো যে আমাকে খুব ভালোবাসো। বাকিরা তো সবাই আমি রূপচর্চা করি বলে সারাদিন কথা শোনায়। সে যে যা বলে বলুক, আমি তো আছি সংসারের সব কাজ সামলানোর জন্য। আর তাছাড়া তুই যে কত সুন্দর দেখতে, সেটা তো অস্বীকার করার নয়। তাতে কি, কেউ তো আমার রূপের প্রশংসাই করে না। এই যে সারাদিন এত সেজে গুজে থাকি, তাও কেউ সুনাম করে না। শোন, তোর জন্য আমি একটু শশা কেটে রেখেছি। ওই যে বলেছিলি, চোখের তলায় একটু শশার রস দিলে নাকি কালো দাগগুলো চলে যায়। বাহ বাহ, খুব ভালো। আমি একটু পরেই ওই শশার টুকরোটা চোখের মধ্যে লাগাবো। বেশ ছোট, এবার তুই ঘরে যা, আমাকে এবার রান্না করতে হবে। দুপুরে আবার সবাইকে সময় মতো খেতে দিতে হবে যে। এরপর বড় বউ শিউলি একা হাতে পরিবারের সকলের জন্য রান্না করে।
কি গো, রান্নাগুলো ভালো হয়েছে তো? আজকে মা আর আদুরিকে আগেই খেতে দিয়ে দিয়েছি, তারপর তোমাকে দিলাম, এরপর আমি খেয়ে নেব। তা আদুরি একটু রান্না বান্নায় তোমাকে তো সাহায্য করেছে, নাকি সারাদিন ওই রূপচর্চা নিয়ে পড়ে আছে? আদুরি তো অনেক ছোট, ও এখনো সংসারের কাজ না শিখলেও চলে। সে নয় পরে পরে আমি সব শিখিয়ে দেব। একটু রূপচর্চা করেছে তো কি হয়েছে? তাছাড়া আমাদের আদুরি দেখতেও তো কত সুন্দর। না 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 না, তুমি জিনিসটাকে প্রশ্রয় দিলেও আমি দেব না। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আদুরির সাথে এ বিষয়ে একটু কথা বলবো। দেখো ছোট বউ, তুমি রূপচর্চা করছো, সাজতে ভালোবাসো, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে শুধু রূপ দিয়েই সব হয় না, গুণেরও প্রয়োজন। বড় বউ একা হাতে সংসারের সব কাজ সামলায়, সেটা দেখে তোমার কিছু শেখা উচিত। রূপচর্চা করে দিন দিন যে আমি এত সুন্দরী হয়ে উঠছি, কই তার তো কখনো প্রশংসা করো না, সব সময় খালি কাজের অজুহাত দাও। আহা, তুমি দেখতে সুন্দর নাও সেটা তো আমি বলিনি, কিন্তু রূপের থেকে গুণের কদর কিন্তু অনেক বেশি। সেটা আজ না হলেও একদিন তুমি ঠিক বুঝবে। না 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 না, তা বলে আমি সংসারের কাজ করতে পারবো না। জানো না, বাসন মাজলে আমার এই সুন্দর সুন্দর হাতের আঙুলগুলো নষ্ট হয়ে যাবে, রান্না করলে গায়ের রং কালো হয়ে যাবে। না না, আমি ওইসব ঘরের কাজ টাজ করতে পারবো না। উফ, সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, যা ভালো বোঝো করো। আমি এখন চললাম, আমার অনেক কাজ আছে। মনে হয় আমাকে আর একটু সাজুগুজু করতে হবে, তাহলে আমাকে আরও সুন্দর লাগবে। তখন হয়তো সবাই আমার প্রশংসা করবে। এই নিন মা, একটু আদা আর লবঙ্গ দিয়ে চা বানিয়ে এনেছি। এই শীতে এই চা খেতে বেশ ভালোই লাগবে। বাহ বৌমা, ভালোই করেছো। শীতকালের সন্ধেবেলা একটু আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আমি জানি মা, আপনার বেশ ভালোই লাগে, তাই তো সবার জন্যই আমি চা করে আনলাম। তা বলি, ওই মহারানীর কি খবর? সে কি এই শীতেও সন্ধেবেলা রূপচর্চা করছে নাকি? তার রূপ দেখে তো কেউ গলল না, তাও রূপচর্চা করতে ছাড়ল না। না না মা, সে সন্ধেবেলা রূপচর্চা করেনি। আমি যখন চা দিতে গেলাম, সে একটু চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। দেখো বড় বউ, তুমি আর আশকারা দিয়ে ছোট বউকে মাথায় তুলো না। যতই হোক, মেয়ে মানুষের একটু আধটু সংসারের কাজ শিখে রাখাটা দরকার। সে তো সেদিকে তার মনই নেই। না না মা, আদুরি এখনো ছেলে মানুষ। তাছাড়া আমি তো আদুরির মতো অত সুন্দর দেখতেও নই। ও একটু রূপচর্চা করতে ভালোবাসে তো করুক না। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে যায়, আর রায়বাড়ির শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়ে। আদুরি, তুমি এসেছো মা? আমার একটা কথা বলার ছিল। আমার অনেক বয়স হয়েছে, যেভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি তাতে মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব। আমার অবর্তমানে আমার এই সংসারটাকে তোমরা দুই বউ মিলে ধরে রেখো। না না মা, এভাবে বলবেন না। গ্রামের সবচেয়ে বড় ডাক্তার হরিমোহন চাটুর্যের ওষুধ আপনি খাচ্ছেন, দেখবেন নিশ্চয়ই সেরে যাবেন। তার চিকিৎসায় গ্রামের সমস্ত মানুষই সুস্থ হয়ে ওঠে। জানি না আদুরি, তবে ওষুধ তো খাচ্ছি, মনে হয় না আমি আর সুস্থ হতে পারবো। এভাবে দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়, কিন্তু রায়বাড়ির শাশুড়িমার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। শাশুড়িমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমি কি করব? ডাক্তারের চিকিৎসাতেও তো তিনি সুস্থ হচ্ছেন না। কিরে মা, এখানে বসে কাঁদছিস কেন রে? আমি জানি তোর কিসের সমস্যা। তোর শাশুড়ি মার অসুস্থতা কোনো চিকিৎসকের চিকিৎসায় সারবে না। সে কি?
তাহলে কি আমার শাশুড়ি মা সুস্থ হবেন না? আমার শাশুড়ি মা যে খুব ভালো মানুষ। শোন, কে বলেছে সুস্থ হবে না? তবে কোনো চিকিৎসকের চিকিৎসায় তোর শাশুড়ি মা সুস্থ হয়ে উঠতে পারবে না। এই গ্রাম থেকে দূরে জঙ্গল পেরিয়ে একটা রহস্যময় পুকুর আছে, তবে ওই পুকুর অবধি যাওয়া সত্যিই খুব সমস্যার। তবে যদি তুই যেতে পারিস আর ওই পুকুরের জল এনে শাশুড়ি মাকে খাওয়াতে পারিস, তবে তোর শাশুড়ি মার রোগ সেরে যাবে। আমি যাব। আমার শাশুড়ি মাকে সুস্থ করিয়ে ফিরিয়ে আনতে আমি ঠিকই যাব। কিন্তু মা, সে পথ যে অতি দুর্গম, সেখানে তুই একা যেতে পারবি তো? আমি কালই যেতে চাই। সেই রহস্যময় পুকুরের জল শাশুড়ি মাকে খাওয়ালে যদি তিনি সুস্থ হয়ে ওঠেন, তাহলে আমি তো যাবই সেখানে। ঠিক আছে মা, তবে তাই হবে। আমি এখন আসি। আমার সমস্ত আশীর্বাদ তোর সাথে রইল। এ কি, সাধু বাবা তো অদৃশ্য হয়ে গেলেন। তার মানে ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। উনি যা বললেন কাল সেইভাবেই আমি ওই জঙ্গলের পথ পেরিয়ে রহস্যময় পুকুরের দিকে রওনা দেব। তুমি একা যাবে? কিন্তু ওই জঙ্গলের পথ বড় ভয়ানক পথ। সে পথে আমরা পুরুষ মানুষরাই একা যেতে ভয় খাই। সবই বুঝলাম, কিন্তু ওই সাধু বাবা যখন বলে গেছেন, তাহলে আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। তাছাড়া তোমার তো চাষবাসার দোকান আছে, আর আদুরির পক্ষেও যাওয়া সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি আমি কাল সকালে রওনা দেব। সেই মাকে সুস্থ করার অন্য কোনো পথও তো দেখছি না। তাছাড়া সাধু বাবা যখন বলেছেন, নিশ্চয়ই কিছু হবে। পরের দিন সকালে শিউলি তার শাশুড়ি মাকে সুস্থ করার উদ্দেশ্যে সেই পথে রওনা দেয়। এভাবে শিউলি একটার পর একটা গ্রাম পেরোতে থাকে, আর তারপর সে সেই গভীর জঙ্গলে এসে উপস্থিত হয়। তারপর এক সময় সেই জঙ্গলও সে পেরিয়ে যায়, কিন্তু জঙ্গল পেরোনোর পরে সে দেখে তার সামনে 3 দিকে রাস্তা যাচ্ছে। এ কি, এখানে তো 3 দিকে রাস্তা যাচ্ছে, কিন্তু সাধু বাবা তো এই রাস্তাগুলোর কথা আমাকে কিছু বলেনি। কিন্তু আমি এখন কোন রাস্তায় যাব? কোন রাস্তায় গেলেই বা সেই পুকুরটাকে পাবো? আমার রাস্তায় এসো। আমার রাস্তায় এলে তুমি অনেক সোনা গয়না পাবে আর অনেক বড়লোক হয়ে যাবে। না, তুমি আমার রাস্তায় এসো। আমার রাস্তায় গেলে তুমি অনেক হিরে মানিক মুক্ত পাবে, আর সেই সাথে তুমি অনেক বেশি সুন্দরী হয়ে উঠবে। এ আমি কোন জায়গায় এসে পড়লাম? এ তো মহা বিপদে পড়লাম। কোনো কিছুই তো বুঝতে পারছি না। এবার আমি কি করব? তুমি আমার দিকে এসো। আমার দিকে একটা গাছ আছে। সেই গাছ অনেক বছরের পুরনো, কিন্তু সেই গাছ জলের অভাবে প্রায় মরতে বসেছে। তোমার সাহায্যের খুব দরকার, তাই তুমি আমার দিকে এসো। রূপ, টাকা পয়সা, সোনা হীরা এসব কিছুর থেকে একটা প্রাণ বাঁচানো অনেক বেশি জরুরি। তাই আমি এই রাস্তাটাতেই চলবো। এরপর শিউলি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসে যেখানে একটা বিশাল বড় গাছ ছিল, আর সেই গাছের পাশেই ছিল একটা বড় পুকুর। বন্ধু, তুমি আমার একটা উপকার করো। আমি এই পুকুরের পাশে থাকা সত্ত্বেও এই পুকুরের জল থেকে বঞ্চিত। এই পুকুরের একটু জল এনে আমার তৃষ্ণা মেটাতে সাহায্য করো। ঠিক আছে, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আমি এই পুকুরে জল এনে তোমার তৃষ্ণা মেটাবো। এরপর শিউলি পুকুর থেকে জল এনে ওই গাছের গোড়ায় দিতে থাকে। ধন্যবাদ বন্ধু,
আমি অনেক দিন বাদে জল তৃষ্ণা মেটাতে পারলাম, সেটা তোমার জন্য। বলো, তুমি এবার কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই বরদান দেব। আমি সেই রহস্যময় পুকুরের সন্ধান করছি। সাধু বাবা বলেছিলেন এই পথ দিয়ে গেলে এক রহস্যময় পুকুরের দর্শন পাওয়া যাবে। সেই রহস্যময় পুকুরের জল আমার শাশুড়িমা যদি খান তাহলে তার সমস্ত শরীরের রোগ সব সেরে যাবে। তুমি যে রহস্যময় পুকুরের সন্ধান করছো সেটা এই পুকুরটাই। নাও, এখান থেকে তুমি জল নিয়ে যাও। আর আমরা সবাই তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার কোনো লোভ নেই, তাই তুমি সংসারের সমস্ত কাজে সফল হবে। তুমি এই জল নিয়ে তোমার শাশুড়ি মাকে খাওয়াও, তোমার শাশুড়ি মা সুস্থ হয়ে উঠবে। আর এই জলকে স্পর্শ করে যে যা চাইবে সৎ পথে থেকে তার সেটাই পূর্ণ হবে। এরপর শিউলি সেই পুকুরের জলটা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাই, এবারেই কলসির জল নিয়ে শাশুড়ি মাকে খাওয়াই, তাহলে আশা করছি এবার তিনি সুস্থ হয়ে উঠবেন। আমি ফিরে এসেছি মা, নিন এবার এই জলটা খেয়ে নিন। এই জলটা কোনো সাধারণ জল নয়, এটা এক রহস্যময় পুকুরের জল, আর সেই জল খেলে আপনার সমস্ত রোগ সেরে যাবে। আমি আমার ছেলের মুখে সবই শুনেছি। আমি খুব চিন্তায় ছিলাম। যাই হোক, তুমি যে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছো এটাই অনেক। এবার এই জলটা আপনি নিয়ে নিন। সত্যি বৌমা, এই জলে জাদু আছে। এই জল পান করার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। তোমার কোনো তুলনা নেই বৌমা। সত্যি দিদি, তোমার কোনো তুলনা নেই। তুমি যেভাবে শাশুড়ি মাকে সুস্থ করে তুললে তা সত্যিই দেখার মতো আর ভাবার মতোই বিষয়। তুমি যে কটা দিন ঘরে ছিলে না, আমি সে কটা দিনে বুঝেছি সংসারের কাজ সামলানো অত সোজা নয়। মানুষ যতক্ষণ না নিজে থেকে কোনো কিছু বুঝতে পারে ততক্ষণ অবধি তাকে সুযোগ দেওয়া দরকার। তুই যে আজ নিজে থেকে সব কিছু বুঝেছিস এটাই আমার কাছে অনেক। আর একটা কথা তোকে বলি, আমি যে রহস্যময় পুকুরের জল এনেছি সেই জলকে স্পর্শ করে যা চাইবি তাই পাবি। তোর যদি কিছু চাওয়া থাকে তবে সেটা কাল চেয়ে নিস। আমি এই জলকে ছুঁয়ে আজ এটাই প্রার্থনা করতে চাই যে আমি যেন দিদির মতো সংসারের সমস্ত কাজে পারদর্শী হয়ে উঠি। আর আমি এটা খুব ভালো করেই বুঝে গেছি যে রূপের থেকে গুণের কদর অনেক বেশি। এরপর থেকে আদুরিও সংসারের সমস্ত কাজ করতে শুরু করে। আজ আমি সত্যিই খুব খুশি। আমার দুই বৌমাকে নিয়ে আমি সত্যিই গর্বিত। তবে ছোট বৌমা, তুমি চাইলে মাঝে মাঝে রূপচর্চা করতেই পারো। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করতেই পারো। তার পাশাপাশি সংসারের যে সব কাজে তোমার মন আছে এতেই আমাদের খুশি। এরপর থেকে ওই বাড়ির সকলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম।